খালেদা জিয়া ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মানে তারেক রহমান যে বলেছেন খালেদা জিয়া সুস্থ থাকলে পরামর্শ দেবেন, এখন বোঝা যাচ্ছে খালেদা জিয়াই বিএনপির নির্বাচনী পুরো ক্যাম্পেইনটার নেতৃত্ব দেবেন। তার মানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সহ বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূল এখনো খালেদা জিয়াকেই তাদের সামনে দেখতে চায়। তারেক রহমান তার গ্রহণযোগ্যতা সেখানে প্রমাণ করতে বা প্রতিষ্ঠা করতে পারেননি। সে অনেকদিন ধরে একটা জিনিস শুনছে, সেটা হচ্ছে স্যার ইউনূস একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, আন্তর্জাতিক খেলোয়াড়। তিনি যা খেলেন সব ইন্টারন্যাশনাল লেভেলে খেলেন, তার ফ্রেন্ড সব ইন্টারন্যাশনাল, সব মানে সেই ব্যাপার সেবার। সো আই ওয়াজ ভেরি কিউরিয়াস অ্যাবাউট ওয়ান থিং, এটা হচ্ছে যে গত 14-15-16 মাসে বা 17 মাসে স্যার ইউনূস এমন কি কি ইন্টারন্যাশনাল খেলা দিয়েছেন যেটাতে বাংলাদেশ একেবারে অনেক উপরে উঠে মানে উড়া শুরু করেছে। লাইক রাজনৈতিক দল এবং জনপ্রিয় তো বটেই বিএনপি, তারা 236টি আসনে তাদের প্রার্থিতা ঘোষণা করেছে। সারা বাংলাদেশ তোলপাড়, অনেকে বিক্ষুব্ধ, বেশিরভাগ লোক ভীষণ রকম আনন্দিত এবং সংগঠনের মধ্যে রীতিমতো প্রাণ সঞ্চার শুরু হয়ে গেছে। ক্ষেত্র বিশেষে কোথাও কোথাও বিক্ষোভ হচ্ছে, কিন্তু এটা সম্ভবত বেশি দিন থাকবে না। পরিস্থিতি মনে করিয়ে দেই যে অনেকদিন আগে বলেছিলাম তারেক রহমান দেশে ফিরতে পারবেন না, অন্তত ইউনূস মহাজনের আমলে তো নয়। লন্ডনে তারা বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করলেও তারপর থেকে থেমস নদী দিয়ে অনেক পানি বয়ে গেছে। সর্বশেষ বলা বলি হচ্ছে যে 7ই নভেম্বর তারেক রহমান দেশে ফিরছেন। তার মানে বিএনপি তার এই বিশেষ দিনেই তাদের নেতাকে দেশে ফিরিয়ে নিতে চাইছে, কিন্তু অন্য পক্ষ বলছে অসম্ভব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। মনে করিয়ে দেই যে অনেকদিন আগে বলেছিলাম তারেক রহমান দেশে ফিরতে পারবেন না, অন্তত ইউনূস মহাজনের আমলে তো নয়। লন্ডনে তারা বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করলেও তারপর থেকে থেমস নদী দিয়ে অনেক পানি বয়ে গেছে। সর্বশেষ বলা বলি হচ্ছে যে 7ই নভেম্বর তারেক রহমান দেশে ফিরছেন। তার মানে বিএনপি তার এই বিশেষ দিনেই তাদের নেতাকে দেশে ফিরিয়ে নিতে চাইছে, কিন্তু অন্য পক্ষ বলছে অসম্ভব। তারেক রহমানের ফেরা হবেই না, তার আবার 7ই নভেম্বর কি? আসুন তো জানার চেষ্টা করি, আসলেই তারেক রহমান আরেকজন জিয়াউর রহমান হয়ে ফিরতে পারবেন নাকি ফিরতে পারবেন না এই 7ই নভেম্বর? কি হবে তারেক জিয়া যদি ফিরতে পারেন 7ই নভেম্বর, আর কি হবে যদি না ফিরতে পারেন? তারেক জিয়া দেশে ফিরতে পারবেন কি পারবেন না তার উপর নির্ভর করছে আগামী দিনের রাজনীতি। বিশেষ এই মুহূর্তে বলা বলি শুরু হয়েছে যে আগামী 7ই নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তথা তারেক জিয়া দেশে ফিরতে পারেন। এই দিনটি বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনটি বিএনপি বিপ্লব এবং সংহতি দিবস হিসেবে পালন করে, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এই দিনটিকে সৈনিক হত্যা দিবস হিসেবেও পালিত হয়, প্রমাণিত হয়েছে। কারণ এই দিনটিতে 1975 সালে কর্নেল তাহের জিয়াউর রহমানকে মুক্ত করে তার ক্ষমতা দখলের পথ পরিষ্কার করে দেন, কিন্তু ক্ষমতায় গিয়ে জেনারেল জিয়া তাহেরকে ফাঁসিতে চড়ান। ঠিক একই পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে। লক্ষ্য করুন, 1975 সালের 15ই আগস্ট যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে সপরিবারে হত্যা করে একদল সেনা কর্মকর্তা ক্ষমতা দখল করে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ক্ষমতা নিয়ে নানা ধরনের খেলাধুলা করতে থাকে। 90 দিনের নবাবী পায় খন্দকার মুশতাক। অপরদিকে 2024 সালে শেখ হাসিনার সাংবিধানিক সরকারকে ভয়ঙ্কর সন্ত্রাসের মাধ্যমে উৎখাত করে ক্ষমতা তুলে নেয় একদল সন্ত্রাসী। তারা ইউনূসকে মুশতাকের মতো বসায়। তাদের উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাকেও সপরিবারে খুন করার। তারা সেটা পারেনি। 1975 সালে জিয়াউর রহমান যেমন নিজে কুতে অংশ নেননি ঠিকই, কিন্তু পেছন থেকে কুচক্রীদের সঙ্গে হাত মিলিয়েছিলেন। বিএনপি এবারও তেমনই জুলাই সন্ত্রাসীদের মদত দিয়েছে, ক্ষমতারও ভাগ পেয়েছে, সরাসরি অংশ নেয়নি। 1975 সালের 7ই নভেম্বর বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি এবং অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা পুরোপুরি নিজের দখলে নিয়ে আসেন। এবারও বিএনপি মনে করছে যে তারা ডক্টর ইউনূসের হাত থেকে একটি তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতার দণ্ডটি দিয়ে নেবে। এসব নিয়েই বিগত 1 বছরেরও বেশি সময় ধরে ইউনূস সরকারের সঙ্গে বিএনপি আঁতাত করে চলেছে, কিন্তু শেষ দিকে এসে জুলাই সনদ নিয়ে বিএনপি এবং ইউনূস সরকার এবং তার সঙ্গী জামায়াত এনসিপির সঙ্গে বিএনপির দ্বন্দ্ব ভয়ঙ্কর অবস্থায় পড়েছে এবং মনে হচ্ছে যে যে কোনো মুহূর্তে বিএনপিকে বাদ দিয়ে ইউনূস, জামায়াত, এনসিপি মিলে একটি গণভোট অনুষ্ঠান করে সংবিধান বাদ দিয়ে রাষ্ট্র ক্ষমতার পুরোপুরি দখল নিয়ে নিতে পারে। এমন অবস্থায় অনেকেই মনে করছেন যে 7ই নভেম্বর তারেক রহমানের দেশে ফেরাটা সম্ভব হলে ইউনূস, জামায়াত, এনসিপি সে কাজটি করতে পারবে না। আর যেহেতু 7ই নভেম্বর বিএনপির কাছে খুব গুরুত্বপূর্ণ, সেহেতু সেদিন তারেক রহমান ফিরলে তাদের বিজয় আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। কিন্তু
অনেক বিশ্লেষকই বলছেন যে তারেক রহমান 7ই নভেম্বর ফিরতে পারবেন না। ইউনূস, জামায়াত, এনসিপি মিলে তাকে ফিরতে দেবে না। আমিও মনে করি যে তারেক রহমানের ফেরা হবে না বাংলাদেশে। আর বাংলাদেশের রাজনীতিতে বিএনপির অবস্থা দিন দিন আরো ভয়ঙ্কর হতে থাকবে, কথা আমি বহুদিন ধরে বলে আসছি। যদি না এর মাঝখানে আরো বড় কোনো ঘটনা ঘটে যায়। এই ভূমিকার পরে আমার বক্তব্যের যুক্তি দেওয়ার জন্য আমি যা বলতে চাই তা হলো, বিএনপি ভেবেছিল যে তারা ইউনূসকে ম্যানেজ করে ফেলতে পারবে। এখন বিষয়টা আরেকটু খোলাসা করি তাহলে। বিএনপি আসলে বলেছে না প্রতারিত হয়েছে, তারা প্রতারিত হয়নি। তারা জানতো ইউনূস সরকার কি নিয়ে খেলছে, কারা স্ক্রিপ্ট লিখছে এবং সেই স্ক্রিপ্টে তাদের নিজেদের ভূমিকা কি। রাজনৈতিক থিয়েটারে বিএনপি সবসময় দর্শকের ভান করে থাকে বটে, কিন্তু মঞ্চের নিচে থেকেই তারা সংলাপ ফিস করে বলে যায়। ইউনূস সরকারের সঙ্গে তাদের আঘাত ছিল কৌশলগত, কিন্তু সেই কৌশল এখন তাদেরই গলায় দড়ি হয়ে গেছে। জুলাই সনদের সময় থেকে বিষয়টা পরিষ্কার, বিএনপি জানে সব, তবু তারা অভিনয় চালিয়ে গেছে বা যাচ্ছে। দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো নিয়মিতভাবে যোগাযোগ রাখছেন আলী রিয়াজ, ইউনূস এবং বিদেশি সংযোগদের সঙ্গে। সালাউদ্দিন আহমেদ যখন প্রকাশ্যে জুলাই সনদের কথা বলেন, তার ভাষায় সেই ব্যঙ্গ ভরা নিশ্চিত ভাবটা বোঝা যায়। সবাই জানে কি চলছে, কেউ মুখে আনছে না। এটা প্রতারণা নয়, এটা সম্মত চুক্তি। বিএনপি জানে তারা মূল নাটকের অংশ, এখন তাদের প্রতারিত চেহারা দর্শকদের জন্য একটা সিন মাত্র। মানুষ কেউ বিশ্বাস করছে পারে বিএনপি প্রতারিত হয়েছে, বরং মনে করছে যে মানে সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি। এর মধ্যে আরেকটি চরিত্র উঠে এসেছে, এই জুনায়েদ সাকি। তিনি স্পষ্টভাষী, দৃঢ় এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখেই নাকি প্রেমে পড়ে গেছিলেন। জুনায়েদ সনদের খসড়া প্রণয়নে তার বুদ্ধিমত্তা নাকি যুক্ত হয়েছিল রাজনৈতিক মহলে, এরকম গুঞ্জন আছে। এই পুরো নাটকটা ধাপে ধাপে সাজানো, প্রথম পর্ব শেষ হয়ে গেছে, দ্বিতীয়টা চলছে, আর চূড়ান্ত দৃশ্য এখনো বাকি। সেই দৃশ্যই নির্ধারণ করবে তারেক রহমানের ভাগ্য। তারেক রহমান ফিরতে পারবেন কি পারবেন না। 7ই নভেম্বর শুধু বিএনপির জন্য স্মৃতির দিন নয়, তাদের নিজেদের পরিচয়ের দিনও। 1975 সালের 7ই নভেম্বর জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতার লাগাম হাতে পেয়েছিলেন। ইতিহাসের পাতা ঘুরে আবার যেন সেই দিনটিতে দাঁড়িয়ে আছে বিএনপি। কিন্তু এবার নাটকটা একটু ভিন্ন। এবার মঞ্চে আছেন তারেক জিয়া, আমি যাকে বলছি আরেকজন জিয়া, আরেক জিয়া, লন্ডনে নির্বাসিত এক নেতা। তিনি এখন, যিনি ফিরলে রাজনৈতিক বাস্তবতা উল্টে যেতে পারে এরকম মনে করছেন। প্রশ্ন হচ্ছে, তিনি ফিরতে পারবেন? যুক্তরাষ্ট্র বিএনপির সাম্প্রতিক সংবাদ সম্মেলনে নেতারা বলেছেন যে সরকার এখনো তার নিরাপত্তা বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। অর্থাৎ ভয়টা তো বাস্তব। আমি কথাই বলেছিলাম যে তারেক জিয়াকে এই সরকার কোনোভাবে বাংলাদেশে নামতে দিবে না। নিরাপত্তার অজুহাত হোক এবং বা নামলেও তাকে হয়তো খুন করে ফেলা হবে। খুন করে ফেলে বলবে এটা আওয়ামী লীগ করেছে, ভারত করেছে, তাদের তো কোনো অসুবিধা নেই। করবে তারা নিজেরাই, ডিপ স্টেট বাংলাদেশের। একদিকে নিরাপত্তার অজুহাত, অন্যদিকে প্রশাসনিক টানাপোড়েন। সরকারের তরফে আইনি বাধা নেই বলা হলেও প্রশাসনিক জটিলতা এবং অদৃশ্য নির্দেশনা বিষয়টাকে জট পাকিয়ে ফেলেছে। তারেক রহমান ফিরলে বিএনপি তাৎক্ষণিকভাবে রাজনীতিতে গতি ফিরে পাবে। লন্ডন থেকে ভার্চুয়াল রাজনীতি চালানো আর দেশের মাটিতে দাঁড়িয়ে জনগণের নেতৃত্ব দেওয়া তো এক জিনিস নয়। বিএনপির অনেক নেতাই হয়তো ভেতরে ভেতরে চান তিনি ফিরুন, কারণ তাতে তার দলের ক্ষমতার ভারসাম্য বদলে যাবে। আবার বিদেশি মহলেও তার প্রত্যাবর্তন নিয়ে দ্বিধা আছে, কারণ তিনি ফিরলে নতুন ক্ষমতার অঙ্ক তৈরি হবে। অন্যদিকে বিএনপি তৃণমূল চায় তিনি ফিরুন, কারণ তারা দীর্ঘদিন ধরে নেতৃত্বের শূন্যতায় ভুগছে। একজন দৃশ্যমান নেতার অভাব তাদের আন্দোলনকে দমিয়ে রেখেছে। তারেক রহমান দেশে ফিরলে সেই শূন্যতা পূরণ হবে এবং বিএনপির ভেতরকার হতাশা কাটবে। কিন্তু যদি তিনি না ফেরেন, তাহলে সেটি হবে বিএনপির জন্য ভয়ঙ্কর অস্তিত্বের সংকট। দীর্ঘদিনের এই যে প্রবাসী জীবন বা চোখের আড়ালে থাকা নেতৃত্বকে দুর্বল করে দেয়, রাজনীতিকে ক্ষয় করে দেয়। দেশের রাজনীতিতে জায়গা খালি থাকে না, কেউ না কেউ এসে সেটি পূরণ করে। ইউনূস, জামায়াত, এনসিপি এই জোট হয়তো এই শূন্যতার মধ্যে, বিএনপি রাজনৈতিক শূন্যতা, কারণ আওয়ামী লীগকে তো পাঠিয়ে দিয়েছে, শেখ হাসিনা নেই, এরা ক্ষমতাশালী হয়ে উঠেছে। আর তার ফলে কি হবে? এরা যদি আরো শক্তিশালী হয়ে ওঠে, তাহলে বিএনপি ভাঙনের পথে যাবে। আর তার মানে এখানে মূল প্রশ্ন হচ্ছে, তারেক রহমান কি 2025 সালের 7ই নভেম্বর আরেক জিয়া হয়ে ফিরবেন, নাকি রাজনীতি থেকে হারিয়ে যাবেন? কারণ যদি তিনি ফিরতে পারেন, তাহলে সেটি হবে প্রতীকী পুনরুত্থান। মানে 1975 সালে জিয়াউর রহমান যেরকম রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, তেমনি 2025 সালে তার উত্তরসূরি, তারই সন্তান সেই ক্ষমতার প্রতীকী পুনরুদ্ধার মানে করলেন বা করবেন ভোট, জনসমর্থন, প্রতিরোধের মাধ্যমে। আর যদি তিনি না ফিরতে পারেন, তাহলে তার রাজনৈতিক অস্তিত্ব মুছে যাবে বা মুছে গেছে বলতে পারেন। রাজনীতি নির্বাসনকে সহ্য করে না, দূরত্ব মানে বিস্মৃতি। বাংলাদেশ এখন নেতৃত্ব শূন্য, বিশেষ করে বিএনপি এরকম এক সময়ের ভিতর দিয়ে যাচ্ছে। বাংলাদেশ যেমন, বিএনপিও তেমন, উভয় নেতৃত্ব শূন্য। বাংলাদেশের জনগণও এমন এক নেতার খোঁজে আছে যিনি তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হতে পারেন। কিন্তু তারেক রহমান যদি সেই মুহূর্তে অনুপস্থিত থাকেন, তবে তার নামও ইতিহাসের এক পরিত্যক্ত ফুটনোট বা পাদটিকা হয়ে যাবে। 7ই নভেম্বর তাই কেবল স্মৃতির তারিখ হবে না, এটা একটা ভবিষ্যৎবাণীর দিনও হয়ে যাবে। এক সময় একজন জিয়া এই দিনে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, এখন দেখা যাক আরেক জিয়া দেশে ফিরতে পারেন নাকি ইতিহাস তাকে নির্বাসিত করেই রাখবে। আমার কেন জানি মনে হয় 7ই নভেম্বর তারেক জিয়া ফিরতে পারবেন না। দেখাই যাক কি হয়। খালেদা জিয়া 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মানে তারেক রহমান যে বলেছেন খালেদা জিয়া সুস্থ থাকলে পরামর্শ দেবেন, এখন বোঝা যাচ্ছে খালেদা জিয়াই বিএনপির নির্বাচনী পুরো ক্যাম্পেইনটার নেতৃত্ব দেবেন। তার মানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সহ বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূল এখনো খালেদা জিয়াকেই তাদের সামনে দেখতে চায়। তারেক রহমান তার গ্রহণযোগ্যতা সেখানে প্রমাণ করতে বা প্রতিষ্ঠা করতে পারেননি। কথা ছিল না যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে কিনা, তা নিয়ে জনমনে এ ধরনের আশঙ্কা, উদ্বেগ, অস্থিরতা সৃষ্টি হওয়ার কথা ছিল না। এবং তিনি এমন হুঁশিয়ারিও দিয়েছেন যে এই অবস্থা
চলতে থাকলে হয়তো একটা অগণতান্ত্রিক অপশক্তি বাংলাদেশের ক্ষমতা নিয়ে ফেলতে পারে, যেটা শুনলে পড়লে স্পষ্টতই বোঝা যায় তিনি এমনকি সেনা শাসন চলে আসতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করছেন। তেমন একটা অবস্থায় তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক শেষে সোমবার বিএনপি 237টি আসনে এমপি প্রার্থীদের তালিকা দিয়েছে। প্রাথমিক মনোনয়ন হিসেবে তারা এটা ঘোষণা করেছে এবং ধারণা করা যায় তারেক রহমানের ওপর এই যে নির্বাচনী জোয়ার দলের ভেতর আসছে না, এই নিয়ে চাপ এত বেড়েছে, মানে তিনি নিজেও এতে মানসিকভাবে এতটা অস্থির বোধ করছেন। কারণ বিএনপির ভেতরে কথা হচ্ছে তারেক রহমান দেশে ফিরলে তাদের ভেতরে নির্বাচনী জোয়ার তুঙ্গে উঠবে। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরাও মনে করেন যে তারেক রহমান দেশে ফিরলেই বোঝা যাবে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হচ্ছে, মানে নির্বাচনের একটা হাওয়া শুরু হয়েছে। কারণ তারেক রহমান তো বলেই রেখেছিলেন নির্বাচনী হাওয়া শুরু হলে তিনি দেশে আসবেন, নির্বাচনী তফসিল হলে তিনি দেশে আসবেন। কিন্তু না তফসিল না হাওয়া, কোনোটাই ঠিক বিএনপির অনুকূলে বলে এখন বোধ করা যাচ্ছে না। আর এই মনোনয়নের যে তালিকা বিএনপি প্রকাশ করেছে তাতে তেমন কোনো সারপ্রাইজ নেই। বিএনপির শীর্ষ নেতৃত্বের সকলকেই মনোনয়ন দেওয়া হয়েছে। জমিরুদ্দিন সরকার, নজরুল ইসলাম খান এবং সেলিমা রহমান স্থায়ী কমিটির এই 3 জন সদস্য নির্বাচন করছেন না, তবে জমিরুদ্দিন সরকারের ছেলে নির্বাচনে মনোনয়ন পেয়েছেন। আমার কাছে মনে হয় রুমিন ফারহানা মনোনয়ন পান নাই, তিনি হয়তো নারী আসনে মনোনীত হবেন এমন প্রতিশ্রুতি পেয়েছেন দলের কাছ থেকে। কিংবা অ্যাডভোকেট ফজলুর রহমান কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্য কিশোরগঞ্জের যেই বিএনপি নেতাকে তার জেলা কমিটি থেকে সদস্যপদ স্থগিত করা হয়েছিল, সেই অ্যাডভোকেট ফজলুর রহমান আবার মনোনয়ন পেয়েছেন বিএনপির এই তালিকায়। এগুলো নিয়ে আলোচনা হচ্ছে বটে, কিন্তু আমার মনে হয় সবচেয়ে বড় সারপ্রাইজ এখানে হচ্ছে এটা যে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া তিনটি আসন থেকে নির্বাচন করছেন, আর তারেক রহমান একটি আসনে তার প্রার্থিতা ঘোষণা করেছেন। বগুড়া 6 আসন থেকে লড়বেন বেগম খালেদা জিয়া পুত্র তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য এটাই হবে প্রথম কোন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার ঘটনা। খালেদা জিয়া 3টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এটা আমার কাছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ এই কারণে যে ভেবে দেখুন যে অক্টোবরের শুরুতে তারেক রহমান তার এই 17 বছরের প্রবাস জীবনের মধ্যে প্রথমবারের মতো কোনো সংবাদ মাধ্যমের সামনে প্রশ্নোত্তরে সাক্ষাৎকার দিলেন। বিবিসি বাংলার কাছে দেওয়া সেই সাক্ষাৎকারে প্রথম বিবিসি বাংলাকে এমন প্রশ্ন করতে দেখা গেল তারেক রহমানকে যে আপনি কি নির্বাচনে অংশ নেবেন দেশে ফিরে এসে। তিনি বেশ কয়েকটি প্রশ্নে বারবার প্রশ্নের পিঠে প্রশ্ন করে বিবিসি বাংলাকে এই খবর বের করে আনতে হলো যে তিনি বললেন যে তিনি রাজনীতির মানুষ, কাজেই তার প্রত্যাশা থাকবে যে তিনি দেশে ফিরতে পারবেন এবং দেশে ফিরে নির্বাচনে অংশ নিতে পারবেন। বিবিসি বাংলার সেই সাক্ষাৎকারটি দেওয়ার মূল উদ্দেশ্য কি ছিল তা বুঝতে হলে ওই প্রশ্নটির দিকে নজর করতে হবে, যেই প্রশ্নে বিবিসি বাংলা তাকে জিজ্ঞেস করেন যে আপনি কি তাহলে পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তারেক রহমান তখন অত্যন্ত বিনয়ের সঙ্গে উত্তর দেন দল চাইলে নিশ্চয়ই তিনি এই দায়িত্ব নিতে পারেন, মানে তিনি হতে পারেন বিএনপির পরবর্তী প্রধানমন্ত্রী। কিন্তু তারেক রহমানকে বিএনপির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে প্রচারণায় যেমন বিএনপির তৃণমূল থেকে শুরু করে স্থায়ী কমিটির সদস্যবৃন্দ কারো মধ্যে কোনো আগ্রহ দেখা যায় না, যে কারণে বিএনপির এখনো ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে থাকতে হচ্ছে তারেক রহমানকে। তারেক রহমান ওই সাক্ষাৎকারে তার মা খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তার খালেদা জিয়া কতটা অসুস্থ সেটা তুলে ধরে তিনি বলেন যে তার শরীর যদি অনুমোদন করে, স্বাস্থ্য যদি ভালো থাকে, তার পরামর্শেই নিশ্চয়ই বিএনপি দল হিসেবে নির্বাচনে অংশ নেবে এবং হয়তো তিনি নির্বাচনেও অংশ নিতে পারেন। মানে পরামর্শটুকুও তখন পাওয়া যাবে কিনা তারেক রহমান এতে একটা সন্দেহ প্রকাশ করে এমন একটা প্রেক্ষাপট হাজির করেন বিবিসি বাংলার সঙ্গে ওই সাক্ষাৎকারে যে তারেক রহমানই হতে হবে আগামীর বিএনপির প্রধানমন্ত্রী বা তারেক রহমানই হতে যাচ্ছেন বিএনপির পরবর্তী প্রধানমন্ত্রী। এই সাক্ষাৎকারটা একটা মানে পরীক্ষামূলক ঔষধের মতো তারেক রহমান আসলে বাজারে ছেড়ে দিয়েছিলেন, যেইখানে তিনি দেখতে চেয়েছিলেন যে এই যে তারেক রহমানই কি হতে যাচ্ছেন বিএনপির পরবর্তী প্রধানমন্ত্রী, এই প্রশ্নের উত্তরে দল চাইলে নিশ্চয়ই তিনি দায়িত্ব নিতে পারেন এমন কথা বলার পর সারা বাংলাদেশ জুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোড়ন ওঠে কিনা তার চেয়েও বড়ভাবে যেটা দেখতে চেয়েছিলেন তারেক রহমান। মনে রাখবেন তারেক রহমান কোনোদিন প্রত্যক্ষ রাজনীতিতে ছিলেন না, তিনি নির্বাচনে অংশ নেন নাই, তাকে সরাসরি দলের যুগ্ম মহাসচিব করে দেওয়া হয় তার মা খালেদা জিয়ার সিদ্ধান্তে। তার মা খালেদা জিয়াই তাকে করে দেন বিএনপির যুগ্ম মহাসচিব যখন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় আসে তারপর। এবং তখনই তারেক রহমান ওই যে সমান্তরাল সরকারের সমান্তরাল একটা সরকার ব্যবস্থা গড়ে তোলেন তার হাওয়া ভবন কেন্দ্র করে। এই ঘটনাটি, এই মেমোরিটি যে কত তাজা, যেই বিবিসি বাংলা তারেক রহমানই কি পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিনা সেই খবর বাজারে আনলো, সেই বিবিসি বাংলাকেই ওই সাক্ষাৎকারের 2 সপ্তাহের মধ্যেই দেখা গেল তারা এমন এক খবর ছেপেছে যেখানে তারা বলছে বিএনপি নির্বাচনে তারেক ইমেজ ব্যবহার করতে চায়, কিন্তু হাওয়া ভবন মেমোরি একটা বড় সমস্যা। কারণ তারেক রহমান বিবিসি বাংলায় ওই সাক্ষাৎকার দিয়ে দেখতে চেয়েছিলেন যে বাংলাদেশের সুশীল সমাজ, ব্যবসায়ী প্রতিনিধি, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সেনাবাহিনী, তারা প্রত্যেকে এবং বিএনপির তৃণমূল থেকে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ সর্বত্র এই বিষয়টির কেমন প্রতিক্রিয়া হয়, মানে একটা জোয়ার সৃষ্টি হয় কিনা যে তারেক রহমানকেই চাই বিএনপির প্রধানমন্ত্রী হিসেবে। এবং এই যে একটা অনেক দিন ধরে অনির্দিষ্ট কাল ধরে বিএনপির ভেতরে যে অনিশ্চয়তা যে এর পরবর্তী কাণ্ডারি কে হবেন, তা খালেদা জিয়া কি পারবেন, তিনি কি ততটা সুস্থ আছেন, ততটা শক্ত আছেন, তিনি কি পারবেন। এবার
আর বিএনপিকে নেতৃত্ব দিতে নির্বাচনে এবং পরবর্তীতে সরকার গঠনের পর সেই সরকারের নেতৃত্বে, সংসদের নেতৃত্বে কি আসতে পারবেন খালেদা জিয়া? এই প্রশ্নগুলো, এই উদ্বেগগুলো যখন বিএনপির ভেতরে এবং বিএনপির সমর্থক, বিএনপির পৃষ্ঠপোষক বিভিন্ন সেক্টরের, মানে একেবারে সেনাবাহিনী থেকে শুরু করে ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে পর্যন্ত, তখন তারেক রহমান চেয়েছিলেন তার নামটাকে লঞ্চ করে একটা জোয়ার সৃষ্টি করতে। কিন্তু ওই যে বললাম, এমনকি বিবিসি বাংলাকেও বুঝতে হলো যে এই যে তারেক রহমানই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এই খবরটা তাদের সাক্ষাৎকারের মধ্যে এলে তাদেরকে এখন এটা দিয়েও ব্যালেন্স করতে হবে যে কি ব্যাপক পরিমাণ সন্দেহ, উদ্বেগ, আশঙ্কা আছে তারেক রহমানের ফেরা নিয়ে, সেই বিষয়টাও। কারণ হাওয়া ভবনের মেমোরির বিষয়টা যে বলেছে বিবিসি বাংলা, সেটা এখনো ভীষণ দগদগে, এবং সেনাবাহিনী কিছুতেই তারেক রহমানকে বাংলাদেশের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে, বিএনপি ক্ষমতায় এলে সরকারের নেতৃত্বে দেখতে চায় না। কারণ এই তারেক রহমানকে দুর্নীতির কেন্দ্র হিসেবে চিহ্নিত করে সেনাবাহিনী গ্রেফতার করে সেনা হেফাজতে নিয়ে ১/১১ সরকারের সময় নির্যাতন করেছিল, যে নির্যাতনের মুখে তারেক রহমানকে দেশ ছাড়তে হয়েছিল। আর কখনো রাজনীতিতে সম্পৃক্ত হবেন না এমন মুচলেকা দিয়ে, মানে সেনাবাহিনীর রাজনৈতিক সংস্কারের এক উজ্জ্বল উদাহরণ, এক মানে সেনাবাহিনী যে কাউকে ছাড়ে না তার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে সেনাবাহিনী এখনো তারেক রহমানকে শায়েস্তা করার বিষয়টিকে দেখে। কাজেই তারেক রহমান একদিকে যেমন এখন পর্যন্ত, মানে এত পালাবদলের পরেও সেনা নেতৃত্বের সঙ্গে কোনো আস্থার সম্পর্ক তৈরি করতে পারেননি, তেমনি ব্যবসায়ী, কূটনীতিক, বিদেশি সংস্থাগুলো, দাতা সংস্থাগুলো, আন্তর্জাতিক পক্ষগুলো সবারই তারেক রহমান বিষয়ে একটা মতামত হচ্ছে যে তিনি একজন প্রধানমন্ত্রীর বকে যাওয়া পুত্র মাত্র, এবং সেই বকে যাওয়া পুত্রের কাছে 2024-এর জুলাই আগস্টের এই মহান আন্দোলনের পরে যে সরকার গঠিত হচ্ছে, সেই সরকারের ভার ছেড়ে দেওয়া যায় না। আর জামায়াতে ইসলামী তো ব্যাপক প্রচারণা চালাচ্ছে, যে জামায়াত বলেই আসছে যে আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন, এবার জামায়াতে ইসলামীকে দেখা উচিত। আর জামায়াতে ইসলামী ক্রমাগত প্রচারণা চালিয়ে যাচ্ছে যে চাঁদা ওঠে পল্টনে, সেই চাঁদা যায় লন্ডনে, মানে বাংলাদেশে চাঁদা উঠছে আর সেই চাঁদায় লন্ডনে বিলাসবহুল জীবনযাপন করছেন তারেক রহমান। এই পরিস্থিতিতে তারেক রহমান আসলে ফেল করেছেন গত 1 বছরের বেশি সময়ের মধ্যে তাকে বিএনপির মনোনীত পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করতে, অনুমোদিত করতে। আমার কাছে বিএনপির যে মনোনয়ন তালিকা, সেটা সবচেয়ে বড় প্রমাণ এই ঘটনাটি। খালেদা জিয়া 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মানে তারেক রহমান যে বলেছেন খালেদা জিয়া সুস্থ থাকলে পরামর্শ দেবেন, এখন বোঝা যাচ্ছে খালেদা জিয়াই বিএনপির নির্বাচনী পুরো ক্যাম্পেইনটার নেতৃত্ব দেবেন। তার মানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা সহ বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে তৃণমূল এখনো খালেদা জিয়াকেই তাদের সামনে দেখতে চায়। তারেক রহমান তার গ্রহণযোগ্যতা সেখানে প্রমাণ করতে বা প্রতিষ্ঠা করতে পারেননি, এবং সে কারণে দিনাজপুর 3, বগুড়া 7, ফেনী 1 আসন থেকে দলের মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, আর বগুড়া 6 আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান। তারেক রহমানের দেশে ফেরারও এখন কিছুমাত্র ঠিক নাই, না সরকার, না সেনাবাহিনী, না কোনো তরফ থেকে তিনি গ্রিন সিগন্যাল পেয়েছেন। মনে রাখবেন, বিএনপি ঐকমত্য কমিশনের সভায় যেই সংস্কার প্রস্তাবে বিশেষভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তার একটি হচ্ছে এই যে একই সঙ্গে দলের কোনো নেতা, সংসদ নেতা, দলীয় নেতা এবং প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই প্রস্তাবটিতে চরম বিরোধিতা, নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। কারণ বিএনপি এই স্থানে, এই পদে খালেদা জিয়াকে ভেবেছে, সে কারণে খালেদা জিয়াকে একই সঙ্গে দলীয় নেতা, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিতে বিএনপির সকলে যতটা একমত, তারেক রহমানকে এই 3টির কোনোটির শীর্ষ পদে দেখতে এখনো প্রস্তুত নয় বিএনপি। খালেদা জিয়াকেও এই পরিস্থিতিটা বুঝেই দল সামলাতে অনেক দিন ধরে একেবারে নীরব থাকার পর আবার সরব হয়ে ওঠার সিদ্ধান্ত নিতে হয়েছে। খালেদা জিয়া শারীরিকভাবে আবার সরব হতে পারবেন কিনা, সেই সুস্থতা তার বজায় থাকবে কিনা, তা নিয়ে যেমন শঙ্কা আছে, তেমনি সেই শঙ্কাও তো আছে কে এতদিন খালেদা জিয়াকে চুপ করিয়ে রেখেছে। যে পক্ষটি খালেদা জিয়াকে এতদিন ধরে মাইনাস করে রেখেছে, চুপ করিয়ে রেখেছে, সে পক্ষটি কি সত্যি খালেদা জিয়াকে এবার সরব হতে দেবে? আসলে এই সব প্রশ্নের উত্তর মিলত যদি নিশ্চিত হওয়া যেত ফেব্রুয়ারিতেই নির্বাচনটি হবে। তারেক রহমান মূলত এই মনোনয়ন তালিকা ঘোষণা করেছেন দলকে সেই আস্থা দিতে, কিন্তু তার মনে সেই আস্থা নাই। কাজেই তার দল এখন নির্বাচন হবে এই আস্থা পায় কিনা বলা মুশকিল। তারেক রহমান নিজে কোনো আস্থা পাচ্ছেন না, কারণ তার উপর আস্থা রাখতে রাজি নন দলের ভেতরে, বাইরে, দেশে, বিদেশে কোনো পক্ষ। সে অনেকদিন ধরে একটা জিনিস শুনছে, সেটা হচ্ছে স্যার ইউনুস একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, রাইট? আন্তর্জাতিক খেলোয়াড়, যিনি যা খেলেন সব ইন্টারন্যাশনাল লেভেলে খেলেন, তার ফ্রেন্ড সব ইন্টারন্যাশনাল, সব মানে সেই ব্যাপার সেবার। সো আই ওয়াজ ভেরি কিউরিয়াস অ্যাবাউট ওয়ান থিং, এটা হচ্ছে যে গত 14, 15, 16 মাসে বা 17 মাসে স্যার ইউনুস এমন কি কি ইন্টারন্যাশনাল খেলা দিয়েছেন যেটাতে বাংলাদেশ একেবারে অনেক উপরে উঠে মানে উড়া শুরু করেছে। লাইক এনিথিং হ্যাপেন লাইক দ্যাট? আমি ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসেবে তার অবদান ইন্টারন্যাশনালি অনেক বেশি থাকার কথা ছিল ফর বাংলাদেশ, বাট কি হয়েছে, উনার 17-18 মাসের এই পাওয়ারে থাকা বিদেশ থেকে কত ফরেন ইনভেস্টমেন্ট এসেছে বাংলাদেশ। ওনার মতো ইন্টারন্যাশনাল প্লেয়ার অনেক বড় কিছু হয়ে যাওয়ার কথা ছিল বাংলাদেশে, মানে দুনিয়ার সব দেশ একেবারে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে ইনভেস্ট করার কথা ছিল। এতদিনে বাংলাদেশের রিজার্ভ হয়ে যাওয়ার কথা ছিল হচ্ছে $1 ট্রিলিয়ন মতো, মানে উনার কথা মতে বা উনার অরা যেটা আর কি ইন্টারন্যাশনাল প্লেয়ার বলে কথা। সো হোয়াট ডিড হি ডু ইন দ্য পাস্ট 1 year? কি হয়েছে বাংলাদেশে?
কি করে উড়ে ফেলেছে। উনি তো প্রতি মাসে একবার করেই বিদেশে গিয়েছেন, নানা দেশ সফরে গিয়েছেন, কখনো জাপানে গিয়েছেন, কখনো ইংল্যান্ডে গিয়েছেন, আমেরিকায় গিয়েছেন। আই মিন লাইক তার বিদেশ সফরের কোনো শেষ ছিল না, 12 মাসে 13 বিদেশ সফর। এখন পাবলিকের কাছ থেকে ভরা খেয়ে যদিও চুপ হয়ে গেছেন, তেমন একটা বিদেশ সফর করছেন না, সৌদি আরবে যাওয়ার কথা ছিল ক্যান্সেল করে গিয়েছেন, বাট গত 12 মাসে 13-14 বার তো বিদেশ সফর করে এসেছে। সো এই সমস্ত বিদেশ সফর থেকে তার প্রাপ্তি কি? বাংলাদেশ নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াতে একটা পজিটিভ খবর পর্যন্ত নাই। ওনার মতো এত বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার, কিন্তু বাংলাদেশ নিয়ে কোনো পজিটিভিটি নাই কোনো জায়গায়। ইমিগ্রেশনের কথা বলবেন, বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি লোকজনকে ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে। আমেরিকা থেকে তো হাত করা পরে পাঠিয়ে দিতে, আর যে দেশেই যায় সে দেশে একটা কাহিনী হয়ে যায়। উনি যে দেশে যায় সে দেশেই দেখা যায় যে অবৈধ বাঙালিদেরকে প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছে। ইতালিতে গেলে ইতালি থেকে কিছু পাঠিয়ে দিল, ইংল্যান্ডে গেলে ইংল্যান্ডে একই কাহিনী অবস্থা, মানে ভিসা দিচ্ছে না। যেখানেই যাচ্ছে সেখানে একটা একটা করে ভেজাল। এই যে এত বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার এতগুলি দেশে গেলেন, এতগুলো ইন্টারন্যাশনাল মিডিয়া তার ফ্রেন্ড তাকে নিয়ে বিভিন্ন ধরনের বড় বড় আর্টিকেল লেখে, বাংলাদেশ নিয়ে কিছু নাই কেন? উনার এত মুভমেন্টের কারণে বাংলাদেশে তো 1 টাকারও ইনভেস্টমেন্ট হওয়ার কথা, হয় নাই কেন? বাংলাদেশের ইকোনমির কোনো গ্রোথ নাই কেন? বাংলাদেশের ল অ্যান্ড অর্ডারের কোনো মানে স্টেবিলিটি নাই কেন? হ্যাঁ, একটা বিশেষ দেশ থেকে উনি অনেক গুরুত্ব পেয়ে এসেছেন এতদিন, সেটা হচ্ছে পাকিস্তান। সেই পাকিস্তানের সাথেই উঠা বসা, পাকিস্তান ছাড়া বাংলাদেশকে আর কেউ পাত্তাই দিচ্ছে না। আমেরিকা পাত্তা দিচ্ছে না, ইংল্যান্ড পাত্তা দিচ্ছে, হ্যাঁ তারা তাদের এম্বাসিগুলি অনেক বড় বড় কথা বলে লোকালি হ্যান করবো ত্যান করবো, হ্যাঁ আমাদের সাপোর্ট আছে, বাট দেশ এম্বাসি না, ওই দেশগুলো থেকে স্যার ইউনূস আসলে তেমন কোনো পাত্তাই পাচ্ছেন না। একমাত্র পাকিস্তান থেকে পাত্তা পাচ্ছেন, সেজন্য বারবারই 2 দিন পরই হয় পাকিস্তান থেকে লোক বাংলাদেশে আসে, অথবা বাংলাদেশ থেকে লোক পাকিস্তানে যায়। কয়েকদিন পর ISI এর লোকজন আসে, ওরা আবার চলে যায়, আবার নতুন পুলিশ আসে, তারা আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় জঙ্গি ক্যাম্প করছে। পাকিস্তানের আর্মির লোকজন আসে, পাকিস্তানের সিকিউরিটির লোকজন আসে, ওয়াও, মানে সবই পাকিস্তান ছাড়া স্যার ইউনূসের আর কোনো গতি নেই, মানে পাকিস্তান ছাড়া আর কোনো দেশই নেই। অথচ এই পাকিস্তান বাংলাদেশের থেকে এত বেশি পিছিয়ে পড়েছিল যে মানুষ হাসাহাসি করতো, স্বয়ং পাকিস্তানিরাই বলতো যে হ্যাঁ আমাদের মতো বাংলাদেশের মতো যদি একটা প্রধানমন্ত্রী আমাদের থাকতো, সেক্ষেত্রে আমাদের কথা বলতেছি যে বাংলাদেশের মতো প্রধানমন্ত্রী যদি একটা থাকতো তাহলে আমরা একটু খেয়ে পরে বাঁচতাম। যে দেশে মানুষ খেয়ে পরে বাঁচতে পারে না, সেই দেশ থেকে সারাদিন বাংলাদেশে আসে, এটা করবো সেটা করবো, ইউনিভার্সিটি করবো, হোয়াট দ্য হেল ম্যান। আপনি এত বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার, পাকিস্তানের বর্ডারের বাইরে যেতে পারতেছেন না, কাহিনী কি? আপনার ইংল্যান্ডের সফরের রেজাল্ট কি? এই যে ইংল্যান্ডে গিয়েছিলেন, গেলেন তো তারেক জিয়ার সাথে দেখা করতে, বাট অ্যাকচুয়ালি তো বললেন যে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন, রেজাল্ট কি? আপনি এখন পর্যন্ত কত টাকার ইনভেস্টমেন্ট আনতে পেরেছেন? ইলন মাস্কের কি জানি স্টারলিংক, ওই যে ইন্টারনেট, এটা তো আপনারা করেন না, এটা তো অনেক আগে থেকে আসার কথা ছিল। এগুলি নিয়ে পেপারে লেখালেখি হয়েছে, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখনই স্টারলিংক আসছিল, এবং ওটা টেস্টিংয়ের জন্য 2টা ইউনিটে পাঠিয়েছিল তখন। হ্যাঁ, এরপরে কাহিনী হলো, কাহিনীর পরে জুলাই আগস্টের কাহিনী হলো, এরপরে বন্ধ হলো, বাট ওইটা ছাড়া আর কি করেছেন? আর যেই একমাত্র সফলতা যে ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশে আসছে, 2000-এরও বেশি, 2000-এর কম গ্রাহক পেয়েছেন, বেশি না, 2000-এর বেশি না, মানে মাত্র 2000 ক্লায়েন্ট সাইন আপ করেছে ফর স্টারলিংক। ক্যান ইউ ইম্যাজিন? মানে মাত্র 2000। তার সাথে ওই পাড়ায় কতগুলি ইন্টারনেট আর ডিশেল লাইন দেয় না, কেবল দিয়ে ঘরে ঘরে একটা আইসপি থেকে একটা ব্যান্ডউইথ নিয়ে ওরা আরো ভালো ব্যবসা করে স্টারলিংক থেকে আমার মতে। সো এরপরে আর কি করেছেন? আপনারা কিছু আনতে পারেন নাই বাংলাদেশে, কিন্তু আপনার ইন্টারন্যাশনাল প্লেয়ারের স্ট্যাটাস দিয়ে আপনি বাংলাদেশকে বিক্রি করেছেন, পোর্ট বিক্রি করেছেন, এয়ারপোর্ট বিক্রি করেছেন, স্টেশন বিক্রি করেছেন, কি বাদ রেখেছেন? বাংলাদেশের খনিজ সম্পদ বিক্রি করে দিচ্ছেন, বঙ্গোপসাগরে কি আছে ওগুলি এখন দাবিদার হয়ে যাবে কদিন পরে আমেরিকা। পাকিস্তানের কাছে নিজের বাংলাদেশের সিকিউরিটি বিক্রি করে দিতে চাচ্ছেন, কদিন পর বিদেশ থেকে বিভিন্ন ধরনের সৈন্যরা আসে বাংলাদেশে মহড়া করছে, মানে কিসের কথা বলছেন? আর মায়ানমারের সাথে প্যাচ লাগাই দিচ্ছেন, একটা আরাকান আর্মির সাথে একটা প্যাচ লাগাই দিচ্ছেন, ওই দিক দিয়ে একটা কনফ্লিক্ট জোন হচ্ছে। বাংলাদেশের একমাত্র নেইবার ইন্ডিয়ার সাথে হোস্টাইল রিলেশন করে ফেলেছেন, অথচ ভুলে গেছেন যে আপনার বাপের বাপ যত আপনার 14 বাপ আছে, সেই 14 বাপ ওই ইন্ডিয়ার চারিদিকে বর্ডারের মধ্যেই ছিল, রাইট? আর আপনি সেই ইন্ডিয়া মানে বাংলাদেশের একমাত্র প্রতিবেশী, তার সাথেই সম্পর্ক খারাপ করে ফেলেছেন। এমন ভাব যেন আপনি অনেক কিছু করে উল্টা ফেলতে পারবেন, আপনি এরকম করে আঙ্গুল তুলবেন আর চারপাশে সব বেহুশ হয়ে যাবে, ব্যাপারটা অনেকটা এরকম। কিন্তু আপনার কোনো পাওয়ারই নেই, ইউ ডোন্ট হ্যাভ এনিথিং, ইউ ডোন্ট হ্যাভ এ শেড। বাংলাদেশে কি আপনি কি করেছেন যে ইন্ডিয়াকে বিট করার জন্য? ধরে নিলাম যে আপনি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে চান, ধরে নিলাম যে আপনি ইন্ডিয়াকে পিস অফ করতে চান, ইন্ডিয়ার সমকক্ষ হতে চান, ফাইন। কি করেছেন বাংলাদেশকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ, কদিন পর খালি পেপার আসে, টার্কি থেকে ড্রোন আসতেছে, অমুক জায়গা থেকে প্লেন আসতেছে। আরে ভাঙাচুরা পুরানো প্লেন, এগুলো আনি লাভ কি? কয়টা আনবেন? একটা দুইটা ড্রোন দিয়ে কি করবে বাংলাদেশ? 280 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল চায়না থেকে আনতেছেন, কি লাভ? জাপানের সাথে কথা বলতেছেন রাডার ইকুইপমেন্টের জন্য, কি লাভ? এই 2-4টা জিনিস দিয়ে কি হবে? বড় কোনো কিছু করতে পেরেছেন? আপনারা বারবার বলছেন যে বাংলাদেশের ডিফেন্স সিস্টেমকে অনেক বেশি উন্নত করবেন। সেটা করতে হলে আগে তো বাংলাদেশকে স্বাবলম্বী হতে হবে, বাংলাদেশের ইকোনমি ঠিক করতে হবে, এরপরে গিয়ে আপনি বাংলাদেশের ডিফেন্স ঠিক করেন, অসুবিধা নেই। যেগুলো একটা প্রসেস অলরেডি ছিল, রাইট? বাংলাদেশের আর্মিকে, সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, শক্তিশালী করা হচ্ছিল একটু করে, কিন্তু এর মধ্যে আপনি এমন কি ফান্ডামেন্টাল কাজ করে উল্টাই ফেলছেন যে বাংলাদেশ একেবারে খুব পাওয়ারফুল হয়ে গেছে, এতই পাওয়ারফুল হয়ে গেছে যে সবার সাথে, মানে প্রতিবেশীর সাথে পিস অফ করতে পারে, আবার শত্রু দেশের সাথে চুমাচুমি করতে পারে, পাকিস্তানের কোলে বসে পাকিস্তানের পা মানে জুতা চাটতে পারে। আপনি তো রীতিমতো প্রতিদিনই নিজের জিব্বা দিয়ে নোবেল পুরস্কার বিজয়ী হওয়ার পরও নিজের জিব্বা দিয়ে পাকিস্তানি আর্মি অফিসারদের, পাকিস্তানি অফিসিয়ালদের জুতা চাটছে। একজন বাংলাদেশি হিসেবে এটা কত অপমানজনক জানেন? সো ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসেবে আপনি এমন কি করে উল্টাই ফেলছেন একটু হিসাব দেন। আপনার যারা বিদেশি বন্ধু, যেমন ধরেন ইউরোপ, আমেরিকা, এই সমস্ত দেশগুলো আপনার উপর যথেষ্ট পিসড অফ হয়ে আছে। কেন জানেন? আপনি তাদের প্রবলেম বাড়িয়ে দিয়েছেন, তাদের ইমিগ্রেশন প্রবলেম বাড়িয়ে দিয়েছেন। অবৈধ ইলিগাল মাইগ্রেন্ট যারা এখন আরো বেশি যাচ্ছে। কেন জানেন? আপনি বাংলাদেশের এমন হাল করেছেন যে মানুষ বাংলাদেশ থেকে পালাচ্ছে। স্বাভাবিকভাবে দেশের যে অবস্থা, ওখানে মানুষ খেতে পারতেছে না, ওরা দেশে কেমনে থাকবে? সো বাংলাদেশ থেকে মানুষ অলরেডি এখন আগের চাইতে অনেক বেশি পরিমাণে পালাচ্ছে, অর্থাৎ সমুদ্র পথে ইউরোপে ঢোকার চেষ্টা করছে বা ইতালিতে ঢোকার চেষ্টা করছে এবং মরছেও। এবং যারা ঢুকতে পারছে তারা একটা বার্ডেন হয়ে যাচ্ছে এই সমস্ত দেশগুলোর জন্য, তারা পিসড অফ হয়ে যাচ্ছে।
স্বাভাবিকভাবে তাদেরও তো দোষ দিয়ে লাভ নেই, এই সমস্ত মানুষগুলিকে তো দোষ দিয়ে লাভ নেই, ওদের বারোটা আপনিই বাঁচিয়েছেন। তার মধ্যে এখন আবার বাংলাদেশে আপনারা খুলেছেন জঙ্গি ক্যাম্প, অর্থাৎ টেররিস্ট ক্যাম্প, বিভিন্ন জায়গায় টেররিস্ট আপনারা বানাচ্ছেন, ট্রেনিং দিচ্ছেন। পাকিস্তান, জামাত শিবির এদেরকে দিয়ে হরকাতুল জিহাদ হতে শুরু করে জেএমবি সব জঙ্গিকে আপনারা ছেড়ে দিয়েছেন, এবং তারাই আবার বাংলাদেশে এখন জঙ্গি উৎপাদন করছে, রাইট? এই সমস্ত জঙ্গিরাও আবার এই সমস্ত ইলিগাল মাইগ্রেন্টের ভিতরে মিশে যাচ্ছে, এবং তারা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে চলে যাচ্ছে। স্বাভাবিকভাবে তাদের মাথা ব্যথার কারণ হয়ে গেছে, তাদের অলরেডি একটা জঙ্গি সমস্যা আছে। এবং এই সমস্ত নাটকের জন্য এবং জঙ্গি খেলার জন্য ইউরোপ আমেরিকাও কিন্তু একেবারেই মানে একটা রিস্কের মধ্যে পড়ে গেছে, বিশেষ করে ইউরোপ। বিলিভ ইট অর নট, ইউরোপের যারা এখন ক্ষমতায় আছে বা ইউরোপের যারা এগুলি নিয়ে কাজ করে, বিশেষ করে ইলিগাল ইমিগ্রেশন নিয়ে কাজ করে, তারা আপনাকে দিনে 3 বার করে গালি দেয়। ডু ইউ নো ওয়াই? কারণ আপনাদের কারণে তাদের দেশটা অনিরাপদ হয়ে যাচ্ছে, কারণ আপনার কারণে তাদের দেশে বাংলাদেশ থেকে অবৈধ মানে মাইগ্রেন্ট যাওয়া বেড়ে গেছে, এবং সেই সাথে সে সমস্ত অবৈধ ইলিগাল ইমিগ্রেন্ট যারা আছে তাদের ভিতরে টঙ্গিও ঢুকছে কয়েকটা। তারা এগুলি কিভাবে কন্ট্রোল করবে? তাদের দেশে তো কদিন পরপরই জঙ্গি সমস্যায় একটা অ্যাটাক হয়, রাইট? আপনি মোটামুটি বাংলাদেশ থেকে বিদেশে, ইউরোপে আপনার বন্ধুদের দেশে জঙ্গি এক্সপোর্ট করছেন। এগুলি আপনি কিভাবে সামাল দিবেন ভবিষ্যতে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, না আমার কোনো আইডিয়া নাই। তো ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসেবে ইন্টারন্যাশনালি বাংলাদেশের মান সম্মান শেষ করে দিয়েছেন সব জায়গায়, সেটা ইউরোপ হোক, আমেরিকা হোক, সেটা ইকোনমিক সাইডে হোক, সেটা ইমিগ্রেশন সাইডে হোক, সেটা যে কোনো ওয়েতে হোক, পুরা ধ্বংস করে দিয়েছেন। বাংলাদেশের এডুকেশন সিস্টেমকে এমনভাবে ধ্বংস করে দিয়েছেন আপনি যে এখন বিদেশিরাও বাংলাদেশের স্টুডেন্টদেরকে স্টুডেন্ট ভিসা দিতে চান। এমনিতে নর্মাল লিগাল ইমিগ্রেশনই তো বন্ধ করে দিচ্ছে, কারণ সবগুলি ভুয়া, আপনাদের লোকজন সব ভুয়া। আর আপনার প্ররোচনায় এসে মানুষ লাল প্রোফাইল পিক লাগাইছিল ফেসবুকে, এখন যার লাল প্রোফাইল যে লাল বদর, তাকে ভিসা দিবে না, কারণ সে যে জঙ্গি সন্ত্রাসী এটা তারা মুখে না বললেও মনে মনে জানে। এবং ডেফিনেটলি কোনো উন্নত দেশ এই সমস্ত লাল বদরদের ওই দেশে এন্ট্রি করতে দিবে না, কারণ তারা জঙ্গি। এবং ওই দেশে জঙ্গি কেন তারা জেনে শুনে ইম্পোর্ট করবে? তাদের কি মানে ইমিগ্রেন্টের অভাব? একটা মিডিয়াতেও বাংলাদেশ নিয়ে কোনো পজিটিভ কথাবার্তা নাই। আপনি এত বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার, কিন্তু কোনো কাহিনী নাই বাংলাদেশ নিয়ে, একটা পজিটিভিটি নাই, সবকিছু নেগেটিভ। পুরো বাংলাদেশের ব্র্যান্ড ইমেজ নষ্ট করে দিয়েছেন। যেই ইমেজ গত 17-18 বছরে ক্রিয়েট করা হয়েছিল, সেই ইমেজটা পর্যন্ত আপনি নষ্ট করে দিয়েছেন। বাংলাদেশি পাসপোর্ট দেখলে মানুষ থুতু করে এখন। বাংলাদেশি পাসপোর্ট দেখলে যে কোনো এয়ারপোর্টের মধ্যে ডাবল ট্রিপল আরও বেশি চেক করে। মুসলমান বলে না, ওই কথা বলেন না, জাস্ট বাংলাদেশি পাসপোর্ট বলে এমন হাল করেছেন যে নর্থ কোরিয়ার কিম জং উনের যে দেশ নর্থ কোরিয়া, বাংলাদেশের পাসপোর্ট সিমিলার ক্যাটাগরি, জঙ্গি ক্যাটাগরি। এবার আপনি হচ্ছেন ইন্টারন্যাশনাল প্লেয়ার, ইন্টারন্যাশনালি বাংলাদেশকে একেবারে খেয়ে ফেলেছেন। এখন আপনার কেমন লাগছে? অবশ্যই আপনার কিছু যায় আসে না, আপনার তো বিভিন্ন দেশের পাসপোর্ট আছে, বাট আপনাকে তো জবাব দিতে হবে না? এই যে বাংলাদেশিদের এত বড় ক্ষতি করে ফেলেছেন, পুরো একটা জাতিকে নষ্ট করে ফেলেছেন আপনি, এটার জন্য আপনাকে জবাব তো দিতে হবে স্যার। যদি জবাব না দেন তাহলে কিভাবে হয়? জবাব হয় আপনি দিবেন, আপনার ফ্যামিলি মেম্বাররা দিবে, আপনার প্রতিষ্ঠানগুলি দিবে, আপনি যত কিছু করেছেন, আপনার যত লিগেসি আছে, সেই লেগেসিগুলি দিয়েই আপনাকে জবাব দেওয়া হবে। জবাব তো আপনাকে পেতেই হবে, রাইট স্যার? নিজে কত বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার এটা এখন সবাই জানে, এবং ইন্টারন্যাশনালি যে বাংলাদেশের 12টা বাজিয়ে দিয়েছেন এটা এখন সবাই জানে। শুধু যে আপনারা জানেন, আমরা জানি তা না, দেশের মানুষ জানেন তাই না। আপনার যারা বিদেশি বন্ধু আছে তারাও আপনাকে হাতের কাছে পেলে সম্মান করবে না, বরং যে অসম্মানই করবে। দে আর ভেরি ডিস্টার্বড অ্যাবাউট ইউ। আপনার মান সম্মান বলতে না দেশেও কিছু আছে না বিদেশেও কিছু আছে। বাজি লাগবেন, আসেন বাজি লাগি। আগামী মাসখানেকের মধ্যে আপনার যে লেগেসি, আপনার যে ইন্টারন্যাশনাল প্লেয়ার স্ট্যাটাস, এটা আপনাকে নিউ লোতে নিয়ে যাবে, নিউ ডাউনে নিয়ে যাবে, যেটা আমার মনে হয় না আপনি সহ্য করতে পারবেন। শক্ত করে ধরে বসবেন এগুলি দেখার আগে, একদম শক্ত করে ধরে তারপর এগুলি ফেস করবেন, কারণ ঠাস করে যদি পড়ে যান তখন আপনার বাঁচাতেও কেউ আসবে না। হ্যাভ এ গুড ওয়ান। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।